আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তেল আবিবে বড় আঘাতের ছক, ইরান ও হিজবুল্লার গোপন ব্লুপ্রিন্ট ফাঁসে চিন্তিত নেতানিয়াহু। ইরানের শপিং মলে ভয়াবহ আগুন, হতাহত বহু মানুষ। অস্ত্র সমর্পণের জন্য হামাসকে 2 মাসের আল্টিমেটাম দেবে শান্তি পরিষদ, দাবি ইসরায়েলি মন্ত্রীর। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত। 450 ড্রোন, 70 ক্ষেপণাস্ত্র, ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তেল আবিবে বড় আঘাতের ছক, ইরান ও হিজবুল্লার গোপন ব্লুপ্রিন্ট ফাঁসে চিন্তিত নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এখন বারুদের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দিতে ইরান ও হিজবুল্লার মধ্যে এক গোপন সমঝোতা বা ব্লুপ্রিন্ট চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পর্দার আড়ালে তৈরি হওয়া এই ছকটি প্রকাশ পাওয়ার পর থেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে এখন চিন্তার ভাঁজ। কি আছে সেই গোপন পরিকল্পনায়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গোপন বৈঠক আর দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত হল সেই মাস্টার প্ল্যান। তেহরান থেকে বৈরুত, প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এখন আরও সংহত। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দিতে এবার একযোগে ড্রোন ও হাইপারসনিক মিসাইল হামলার ছক কষেছে ইরান ও লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনার মূল লক্ষ্য কেবল সামরিক ঘাঁটি নয়, বরং ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো এবং গোয়েন্দা দপ্তরগুলো হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানের শীর্ষ জেনারেলদের মধ্যে হওয়া এই গোপন সমঝোতায় যুক্তরাষ্ট্রকেও কড়া বার্তা দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর, 4 পাশ দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলার এই রণকৌশল নেতানিয়াহু প্রশাসনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করছে, এই গোপন ছক রুখতে মোসাদ এবং সিআইএ যৌথভাবে তৎপরতা শুরু করলেও অনিশ্চয়তা কাটছে না। আয়রন ডোম কিংবা অ্যারো ডিফেন্স সিস্টেম কি পারবে হাজারো রকেটের বৃষ্টি থামাতে? এই প্রশ্নই এখন তাড়িয়ে বেড়াচ্ছে তেল আবিবকে। নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় বাড়ছে উদ্বেগ, কারণ এবারের ছকটি আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং বিধ্বংসী বলে ধারণা করা হচ্ছে। ইরান ও হিজবুল্লার এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। তবে একটি বিষয় পরিষ্কার, নেতানিয়াহুর জন্য আগামী দিনগুলো হতে চলেছে চরম অগ্নিপরীক্ষার। ইরানের শপিং মলে ভয়াবহ আগুন, হতাহত বহু মানুষ। ইরানের রাজধানী তেহরানের এক ব্যস্ততম শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ তথ্য জানানো হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানের জান্নাতাবাদে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল 10টায় শপিং মলটিতে আগুন লাগে। শহরের অপর প্রান্ত থেকেও আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। ততক্ষণে বেশ বড় পরিসরেই আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 2000 স্কোয়ার মিটারে বিস্তৃত শপিং সেন্টারটিতে ছোট বড় বহু দোকান খোলা ছিল বলে জানা যায়। ঘটনার সময় উপস্থিত ছিল ব্যবসায়ী, ক্রেতা সহ অনেকেই। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। অস্ত্র সমর্পণের জন্য হামাসকে 2 মাসের আল্টিমেটাম দেবে শান্তি পরিষদ, দাবি ইসরায়েলি মন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড অস্ত্র সমর্পণের জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে 2 মাসের আল্টিমেটাম দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। স্থানীয় সংবাদপত্র মাকর রিশনে প্রকাশিত মন্তব্যে উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ বলেন, শান্তির বোর্ড হামাসকে নিরস্ত্রীকরণের জন্য 2 মাসের আল্টিমেটাম দেবে। তিনি জোর দেন যে হামাস ধ্বংস হওয়ার আগে ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করবে না।
ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, গাজায় হামাসের কোনো অস্তিত্ব থাকবে না, সেটি সামরিক, বেসামরিক কোনোভাবেই নয়। আমরা প্রতিজ্ঞা করেছি এবং এটাই যুদ্ধের মূল লক্ষ্য। স্মোট্রিচের মন্তব্যের বিষয়ে ট্রাম্পের শান্তি বোর্ড থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সবকিছুর ওপর তাদের কর্তৃত্ব আছে। গত 10ই অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও লড়াই পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েল এবং হামাসের মধ্যে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও ওয়াশিংটন নতুন বছরের শুরুতে পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করে। সূত্র জানিয়েছে, হামাস সম্প্রতি অন্যান্য ফিলিস্তিনি দল এবং মধ্যস্থতাকারীদের সাথে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। তবে হামাসের দুজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে ওয়াশিংটন বা মধ্যস্থতাকারী কেউই তাদের কাছে কোনো বিস্তারিত বা সুনির্দিষ্ট নিরস্ত্রীকরণ প্রস্তাব উপস্থাপন করেননি। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। তবে ট্রাম্প এ মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না। এর বদলে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান। কিন্তু ইরান যদি ট্রাম্পের শর্ত অনুযায়ী চুক্তি করতে রাজি না হয়, তাহলে প্রেসিডেন্টের মনোভাব যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এক্সিওস জানিয়েছে, গত মাসের শুরুতে যখন ইরানের তীব্র সরকারবিরোধী আন্দোলন চলছিল, তখন দেশটিতে সামরিক হামলার চিন্তা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এ মুহূর্তে তার হামলার তেমন ইচ্ছা নেই। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত মাসে ট্রাম্প ইরানে প্রতীকী বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করেছিল, কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়েবড়ে হবে না। কিন্তু কয়েকদিনের মধ্যেই ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসলে এবং সাধারণ মানুষ নতুন করে বিক্ষোভ শুরু করতে আগ্রহ হারিয়ে ফেলার পর ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। এরপরই ইসরায়েল চাপ দেওয়া শুরু করে। এর ফলশ্রুতিতে দখলদারদের সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে যান। সেখানে মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গে বৈঠক করেন তিনি। ইসরায়েলি সেনাপ্রধান তাদের হামলা ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে মার্কিন সেনাপ্রধানকে অবহিত করেন। এরপর ট্রাম্পের সঙ্গে মার্কিন সেনা কর্মকর্তা বৈঠক করেন। কিন্তু ট্রাম্প হামলায় সায় দেননি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে তুরস্কে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকের আড়ালে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার কোনো পরিকল্পনা নেই। কিন্তু বৈঠকে যদি ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন না ঘটে, তাহলে যে কোনো সময় হামলা হতে পারে। লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত। স্থানীয় সংবাদমাধ্যম ফাওয়াসেল মিডিয়া জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে জিনতান শহরে নিজ বাড়িতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় তিনি নিহত হন। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। দেশটিতে কর্মরত আল জাজিরার প্রতিনিধি আহমেদ খালিফা মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিবিয়ার পশ্চিমাঞ্চল শহর জিনতানে গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফাওয়াসেল মিডিয়া জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে জিনতান শহরে নিজ বাড়িতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় তিনি নিহত হন। গত ১ দশক ধরে তিনি এই শহরটিকে নিজের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিলেন। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর খবরটি তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান নিশ্চিত করলেও তার মৃত্যুর সঠিক পরিস্থিতি বা এর নেপথ্যে কারা ছিল তা এখনও অস্পষ্ট। লিবীয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। সাইফের লিবিয়ায় কোনো সরকারি আনুষ্ঠানিক পদ ছিল না, তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি তার বাবা নিহত মুয়াম্মার গাদ্দাফির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাবর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। ২০১১ সালে লিবিয়ায় বিরোধী পক্ষের হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। তিনি কয়েক দশক ধরে দেশটি কঠোর হস্তে শাসন করেন। বিদ্রোহীরা ত্রিপোলি দখল করার পর লিবিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় ২০১১ সালে সাইফ জিনতানে ধরা পড়েন এবং বন্দী হন। ২০১৭ সালে একটা সাধারণ ক্ষমার আওতায় তাকে মুক্তি দেওয়া হয়।
পশ্চিমী শিক্ষায় শিক্ষিত এবং সুবক্তা হিসেবে পরিচিত সাইফ তার বাবার দমনমূলক শাসনের এক প্রগতিশীল মুখ হিসেবে নিজেকে তুলে ধরতেন ২০০০ সালের দশকের শুরুতে পশ্চিমের দেশগুলির সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ২০০৮ সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আরব বসন্তের সময় যখন লিবিয়ায় সহিংসতে ছড়িয়ে পড়ে তখনও তিনি বেশ সক্রিয় ছিলেন ২০১১ সালের গণ-অভ্যুত্থানের সময় তিনি ঘোষণা করেছিলেন আমরা লিবিয়াতেই লড়ব এবং এখানেই মরব তিনি তখন সতর্ক করেছিলেন যে লিবিয়ায় রক্তগঙ্গা বয়ে যাবে এবং সরকার শেষ বুলেট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সাইফের ইসলামের বিরুদ্ধে তার বাবার শাসনকালে বিরোধীদের ওপর নির্যাতন এবং চরম হিংসার অসংখ্য অভিযোগ ছিল ২০১১ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে মানবাধিকার অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল দীর্ঘ আইনি টানাপোড়েনের পর লিবিয়ার আদালত তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ২০১৭ সালে বন্দিদশা থেকে মুক্তির পর প্রাণহানির আশঙ্কায় তিনি দীর্ঘ সময় জিনতানে আত্মগোপনে ছিলেন ৪৫০ ড্রোন ৭০ মিসাইল ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে গত প্রায় ৪ বছর ধরে চলমান যুদ্ধে এর আগে কখনো দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় হামলার রাশবাহিনী পরিচালনা করেনি গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন আগের দিন সোমবার ইউক্রেনের ৫টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ১৫০টি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৭০টি বিভিন্ন পাল্লার মিসাইল ছুড়েছে রাশিয়া বাহিনী সোমবার ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন করতে কিয়েভে সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ন্যাটো মহাসচিবের এই সফরের প্রতিক্রিয়াতেই রাশিয়া বাহিনী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক এক বিবৃতিতে দাবি করেছে সোমবারের হামলা ছিল ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাকে লক্ষ্য করে চলতি বছরের সবচেয়ে বড় আগ্রাসন রাশিয়ার ড্রোন মিসাইল হামলায় কোম্পানির ১০ জন কর্মচারী আহত হয়েছে বলেও জানিয়েছে ডিটেক এমন এক সময় ইউক্রেনে এই হামলা চালালো রাশিয়া বাহিনী যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে আছে মঙ্গলবারের টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেন ইউক্রেনে এখন -১৬ ডিগ্রি তাপমাত্রা চলছে রাতে প্রায় সময় তাপমাত্রা -২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সীমাহীন ভোগান্তি এবং আতঙ্ক সৃষ্টি করতে সোমবারের এই হামলা চালিয়েছে রাশিয়া